আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে। চতুর্থ অধ্যায়ের অনুশীলন থেকে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর বা সমাধানগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, তোমরা যদি তোমাদের এখান থেকে অনুশীলনে চলে আসো। আচ্ছা, আমরা একটু অনুশীলনে চলে আসি। সর্বপ্রথম অনুশীলনে যদি আমরা চলে আসি, আচ্ছা, সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তাই না? তো আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আগে দেখে ফেলি, এরপর সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব। তো দেখো, শুরুতেই 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়। উত্তরটা হবে কিন্তু খ নাম্বার, কয়লা। 2 নম্বরে বলা হচ্ছে নিম্ন গতিতে নদীর কি কি হয়। উত্তরটা হবে গ নাম্বার 2 ও 3, অর্থাৎ গভীরতা কমে যায় এবং পার্শ্বক্ষয় হ্রাস পায়। এরপর তোমাদেরকে দুটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? তো চিত্র 1 এবং চিত্র 2, চিত্র দুটি দেখে তোমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে চিত্র 1 এর ভূমিরূপ বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়। উত্তরটা হবে গ নাম্বার, উত্তর পশ্চিম। এরপর 4 নম্বর বলা হচ্ছে চিত্র 1 ও 2 উভয়ের ভূমি গঠিত হয় নিচের কোনটি কোনটি। উত্তরটা হবে ক নাম্বার, 1 এবং 2, অর্থাৎ পলি সঞ্চয়ের মাধ্যমে এবং নদীর মোহনায়। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন গুলি দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি একটু দেখে ফেলি। তো দেখো, 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। ক নম্বরে বলা হচ্ছে নদী উপত্যকা কাকে বলে। উত্তর 2 উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমির মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বলে নদী উপত্যকা। খ নম্বর বলা হচ্ছে যে ঊর্ধ্বগতিতে নদী উপত্যকা ডি আকৃতির হয় কেন, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, নদীতে পার্শ্ব অপেক্ষা নিম্ন দিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় বা পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এখানে বানানটা একটু তোমরা ঠিক করে নিও। এভাবে ক্রমশই ক্ষয়ের ফলে নদী উপত্যকা ডি আকৃতির সৃষ্টি হয়। এবার দেখো, ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলা খণ্ডকে বহন করে নিয়ে নিচের দিকে অগ্রসর হয়। নদী খাতে পার্শ্ব অপেক্ষা নিম্ন দিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশই ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি ভি আকৃতির হয়, তাই একে ডি আকৃতির উপত্যকা বলে, তাই না? আচ্ছা, ডি আকৃতির উপত্যকা বলে। এবার গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, আচ্ছা, গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে কি যে বিধান ও হিমেল কর্মসংস্থানের উদ্দেশ্যে ইটালি গেলেন। একদিন বিকেলে তারা ঘুরতে গিয়ে দেখতে পান একটি স্থানের ভূমি খাড়া ঢাল বিশিষ্ট এবং দেখতে অনেকটা মোচাকৃতির। কথা প্রসঙ্গে তারা জানতে পারেন বিধানের বাড়ি বাংলাদেশের বান্দরবন এবং হিমালয়ের বাড়ি খুলনায়। তো এখান থেকে গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে বিধান ও হিমেলের দেখা ভূমিরূপটির ভূপ্রাকৃতিক গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উত্তর দেখো, উদ্দীপকের বিধান ও হিমেল ইতালির একটি পার্বত্য, আচ্ছা দেখো, ইটালির একটি পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়েছিল। সেখানকার ভূমিরূপের কিছু ভূপ্রাকৃতিক গঠন বৈশিষ্ট্য রয়েছে। ভূ অভ্যন্তরের চাপের ফলে লাভা নির্গত হয় এবং পরে সঞ্চিত ঠান্ডা হয়ে অগ্নিয় বা সঞ্চয়জাত পর্বত গঠিত হয়। অগ্নিউৎপাত থেকে সৃষ্টি হয় বলে একে অগ্নিয় পর্বত বলে। উপরের দিকে নর্গত লাভা জ্বালামুখের বাইরে এসে দ্রুত ঠান্ডা হয়ে যায়, ফলে এই ধরনের পর্বতের চূড়াগুলো মোচাকৃতির হয়ে থাকে।
সুতরাং বলা যায় উদ্দীপকের উল্লেখিত অঞ্চলের ভূমির প্রকৃতি একটি আগ্নেয় পর্বত অঞ্চলের ভূ প্রকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। এরপর ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে তাদের উভয়ের বাড়ি যে অঞ্চলে অবস্থিত সে অঞ্চল দুটির ভূমির গঠন বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকে বিধান ও হিমেলের বাড়ি যথাক্রমে বাংলাদেশের বান্দরবনে এবং খুলনায় অবস্থিত। বাংলাদেশের এই দুই অঞ্চলের ভূপ্রকৃতি অনেক বৈচিত্র্যময়, তবে এই দুই অঞ্চলের মধ্যে ভূপ্রকৃতিগত মূল বৈসাদৃশ্য হল বিধানের অঞ্চলটি পর্বতময় এবং হিমেলের অঞ্চলটি বদ্বীপ সমভূমি। বিধানের অঞ্চলে টার্সিয়ার যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ায় সময় সৃষ্টি হয়েছে। এ পাহাড়গুলো আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগ্র সমগোত্রীয় বলে মনে করা হয়। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ পূর্বাংশ এবং সিলেট জেলার উত্তর পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 710 মিটার। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, 2 নম্বর সৃজনশীল থেকে ক নম্বরে বলা হচ্ছে খনিজ কি? উত্তর, কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। খ নম্বরে বলা হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? ব্যাখ্যা করো। উত্তর দেখো, প্রাকৃতিক, রাসায়নিক কিংবা জৈবিক উপায়ে পলল বা তলানি স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। পাললিক শিলাস্তর জীবাশ্মের উপস্থিতি অন্যতম বৈশিষ্ট্য। যেসব জীব এসব শিলা অঞ্চলে বাস করে তাদের মৃতদেহ কালক্রমে পলির নিচে চাপা পড়ে, ফলে এদের দেহের কঠিনাংশ প্রস্তুরীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয়, তাই পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখার আগে একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজে উত্তরগুলি কিন্তু করতে পারবো, তাই না? তো দেখো, উদ্দীপকে কিন্তু তোমাদেরকে দুটো চিত্র দেওয়া হয়েছে, তাই না? একটা হচ্ছে এক প্রকার আগ্নোৎপাত এবং আরেকটা হচ্ছে ভূমি রূপের দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, তাই না? এখান থেকেই তোমাদেরকে গ নম্বরে প্রশ্ন করা হয়েছে। দেখো, গ নম্বর বলা হচ্ছে উপরের চিত্রে এ চিহ্নিত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো উত্তরটি দেখো, চিত্রের এ চিহ্নিত স্তরটি হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল। ভূত্বকের নিচে প্রায় 2.885 কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত দুটি ভাগে বিভক্ত, তন্মধ্যে একটি হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল। গুরুমণ্ডলের উপর অংশকে ঊর্ধ্ব গুরুমণ্ডল বলে। নিচে এর বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। ঊর্ধ্ব গুরুমণ্ডল 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এ মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। এ মণ্ডলের শিলাসমূহের তাপ গলনাঙ্কের কাছাকাছি, যে কারণে এই স্তরটি বেশ নরম অবস্থায় থাকে, তাই এই স্তরটিকে নমনীয় স্তর বলা হয়। ভূ অভ্যন্তরের বেশিরভাগ আলোড়ন এই স্তর থেকে উৎপত্তি হয়। প্রধানত আগ্নেয়গিরির উৎপাত এই মণ্ডল থেকেই হয়ে থাকে। এরপর ঘ নম্বরে বলা হচ্ছে উপরের চিত্রে বি ও সি স্তরের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর, চিত্রে বি হচ্ছে গুরুমণ্ডল এবং সি হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই দুই স্তরের গঠন বৈশিষ্ট্যের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। নিচে উত্তরের পক্ষে আমার যুক্তি উপস্থাপন করা হলো। ভূত্বকের নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। আচ্ছা, এই বানানটা একটু ঠিক করে নিও। এর উপরিভাগ 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। নিম্নভাগ আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। উপরদিকে গুরুমণ্ডলের ঠিক পরেই বহিঃকেন্দ্রমণ্ডল বিস্তৃত। এই স্তরটি তরল অবস্থায় রয়েছে, যা প্রায় 2270 কিলোমিটার পুরু। বিজ্ঞানীদের ধারণা এই স্তরটির মধ্যে লোহা, নিকেল, পারদ, সীসা জাতীয় উপাদান বিদ্যমান, তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। সুতরাং বলা যায় চিত্রের বি ও সি স্তরের মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে। এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। দেখো, এক নম্বর বলা হচ্ছে সুনামি কাকে বলে? উত্তর দেখো, সমুদ্রের তলদেশে সংঘটিত শক্তিশালী ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত অথবা তলদেশে ভূমিধসের ফলে যে অতিশয় উচ্চ, দ্রুতগামী ও বিধ্বংসী ঢেউ সৃষ্টি হয় তাকে সুনামি বলে। এই ঢেউ গভীর সমুদ্রে কম উচ্চতার হলেও উপকূলের কাছে এসে অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে প্রাথমিক শিলা বলতে কি বোঝায়? সমাধানটি দেখো, ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত পদার্থ
ম্যাগমা বা ভূপৃষ্ঠে নির্গত লাভা শীতল ও কঠিন হয়ে যে শিলা গঠন করে তাকে প্রাথমিক শিলা বলে। এই শিলাগুলোর পৃথিবীর প্রাচীনতম শিলা এবং এদের থেকে অন্যান্য শিলার উৎপত্তি হয়েছে। গ্রানাইট ও ব্যাসল্ট প্রাথমিক শিলার উল্লেখযোগ্য উদাহরণ। 3 নম্বরে বলা হচ্ছে শিলা ও খনিজের মধ্যে 4টি পার্থক্য লেখো। শিলা ও খনিজের মধ্যে পার্থক্য, শিলা এবং খনিজ, দেখো পার্থক্যগুলো আমরা 4টি করে কিন্তু তোমাদেরকে করে দিয়েছে। আচ্ছা, পার্থক্যগুলো কিন্তু তোমরা একটু দেখে নিবা। 4 নম্বরে বলা হচ্ছে হিমালয় ভাস পর্বতকে তরুণ পর্বত বলা হয় কেন? উত্তর, হিমালয় পর্বতমালা পৃথিবীর অন্যতম নবীন ও তরুণ পর্বতমালা। ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের পারস্পরিক সংঘর্ষের ফলে ভূত্বকের শিলাস্তর ভাঁজ হয়ে এই পর্বতমালা গঠিত হয়েছে। এখনও এখানে ভূমিকম্প সংঘটিত হয় এবং উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বলে হিমালয়কে তরুণ ভাঁজ পর্বত বলা হয়। 5 নম্বরে বলা হচ্ছে পলল কোণ ও পলল পাখা কাকে বলে? সমাধান, পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা নদী যখন সমতল ভূমিতে প্রবেশ করে তখন তার গতিবেগ হঠাৎ কমে যায়, ফলে নদীর বহন করা মোটা ও ভারী পলল পাহাড়ের পাদদেশে জমা হয়ে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে, যাকে পলল কোণ বলা হয়। এই পলল কোণ আরও বিস্তৃত হয়ে পাখার মতো আকার ধারণ করলে তাকে পলল পাখা বলা হয়। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে তোমাদের এই আগের যে অধ্যায়গুলি ছিল সেই অধ্যায়গুলির সমাধান ইতিমধ্যে লার্নফ্লুয়েন্সি চ্যানেল আপলোড করে ফেলেছি, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে ফেলতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।